জামাতের এই বিরোধী দল হিসেবে কি ভূমিকা পালন করবে? এদের তো যোগ্যতাই নাই বিরোধী দল হওয়া। গত 1.5 বছরে একটা টাকাও তো বিনিয়োগ আসেনি। ডক্টর ইউনূস সাহেবের কথা যেটা আপনি বললেন, উনি অর্থনীতিতে মোটেও ভালো না। পুরো দেশ বিক্রি করে দিয়ে যেত যদি আর কয়েকদিন থাকতো। জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূসের ইন্টারনালি রিলেশনশিপ আছে। সে একটা সুবিধাবাদী ধান্দাবাজ টাইপের লোক। বিশেষ প্রোটোকল নিলেন, এসএসএফ এর নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবেন কেন? 1 বছর কেন? তার নিজের মবের ভয়। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ এখন দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এই যুদ্ধ ছড়িয়ে গেছে গোটা মধ্যপ্রাচ্যে। শান্তির বার্তা ছড়ানো ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সৃষ্টি চলমান উত্তেজনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এই সংঘাতের ফলে সৃষ্ট অস্থিরতায় বাংলাদেশের জ্বালানি সংকটে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়া দেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে প্রসঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধ। শুরুতেই পাপিয়া একটু আপনার কাছে আসতে চাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আজকে। এই যে ইরানের সাথে মার্কিন এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, আমরা দেখেছি যে আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, এছাড়া আরও 4 জন প্রবাসী আহত হয়েছেন। তো প্রবাসীদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যদি একটু বলতেন। এখন হচ্ছে কি, এখানে যে বাংলাদেশি দূতাবাস আছে যে রাষ্ট্রগুলোতে, এই দূতাবাসের মাধ্যম দিয়ে তো, কারণ যেই রাষ্ট্রে বসবাস করছে সেই রাষ্ট্রের তাদের নিজস্ব নাগরিকই যদি প্রবলেম হতে থেকে যায়, তাদেরই যদি নিরাপত্তাহীনতা থাকে, তো তাদের রাষ্ট্র কিন্তু তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা বিধান করতে পারছে না, নিরাপত্তাটা নিশ্চিত করতে পারছে না। তো স্বাভাবিক কারণে এই প্রবাসী যারা আছে, বাংলাদেশের নাগরিক সহ অন্যান্য দেশ থেকে যারা প্রবাসী, তাদের নিরাপত্তা শুধু বাংলাদেশ দূতাবাস দেওয়ার মতো যে সক্ষমতা, এবং যেখানে মানে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায়, সেখানে আসলে প্রবাসী এবং জনগণ এদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই ডিফিকাল্ট। এটা একটা পারে যে তাদেরকে দেশে নিয়ে চলে আসা, কিংবা যে কোনো একটা জায়গায় তাদের সবগুলোকে ক্লোজ করে রাখা, তাও হয়তো এক একটা প্রদেশ এক এক জায়গায় দূরত্ব সব কিছু মেলায় মেশায়। তো এটা বিশদ একটা প্রবলেমে পড়া গেল। আর এই রোজা রমজানের দিন এইভাবে অতর্কিত হামলা করে যেভাবে ইরানের সরকার প্রধানকে যেভাবে মেরে ফেললো, এবং এইটা তো ধরেন ছড়ায় গেল। আর আমেরিকা, আমরা দেখেছি যে অনেক প্রবাসী যাদের ওখানে যাবার কথা ছিল তারা আমাদের বিমানবন্দর আটকে পড়েছে। তাদের পক্ষ থেকে আসলে মানে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে আমাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেবে, আমি তো সরকারের অংশ না। তবে আমি আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি যেটা মনে করি যে তাদের ওখানে যাওয়ার ব্যাপারে তাদের ভিসাটা যাতে নষ্ট না হয়, এবং টাকা পয়সা খরচ করে তো মানুষ ভিসা করে এবং সেখানে ওয়ার্ক পারমিট পায়, সেগুলো বর্তমান বাংলাদেশ সরকারের সাথে পররাষ্ট্র বিষয়ক যারা দায়িত্বে আছেন তাদের ইমিডিয়েটলি যে বাংলাদেশি নাগরিকদের যারা আটকা পড়ে গেছে কিংবা যারা যেতে পারছে না নিরাপত্তাজনিত কারণে, এবং ওই রাষ্ট্রের ওই আতঙ্কজনিত অবস্থার কারণে বাংলাদেশের নাগরিকরা কোনোভাবেই কোনো দিক থেকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে সর্বোচ্চ এবং বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাখা প্রয়োজন, এবং রাখবে হয়তো বা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জুরুল আলম পান্না। একটু আসতে চাই আপনার কাছে। গতকালকে আমরা দেখেছি যে পররাষ্ট্র থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কীভাবে দেখার কিছু নেই, যেভাবে আপনি দেখছেন সেভাবে আমি দেখছি। এটা আমাদের জন্য লজ্জার, অবশ্যই লজ্জা। যেমন পাপিয়া আপা শুরুতেই বলছিল যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা হয়েছে, উনি নিজেও নিন্দা জানাচ্ছিলেন। হ্যাঁ, মানে উনি নিজেও শোকাহত, খুব স্বাভাবিক। যদিও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলি বা ইরানের প্রশাসন বলি কর্তৃত্বপরায়ণ ছিল, কিন্তু এটা তো সত্যি কথা যে 1979 সালের পর থেকে, ইরান বিপ্লবের পর থেকে এই পর্যন্ত আন্তর্জাতিকভাবে কিংবা তাদের কূটনৈতিকভাবে, অথবা আমি যদি বলি সামরিক যে দক্ষতা বা প্রতিরক্ষা, সব জায়গা থেকে তারা যে কৌশল অবলম্বন নিয়েছিল তার মূলে ছিলেন
একটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, আর হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। জি। তো তাকে যদিও সে বিপ্লবী স্থগিত বলা হয় রুহুল্লাহ খামেনিকে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি তো আধুনিক মানে এখনকার যে ইরান মানে শির উঁচু মানে শির দ্বারা উঁচু করেছিল বিশ্বের বুকে, সেটির জন্য তাকেই মূলত কৃতিত্ব দেওয়া হয়। সেই মানুষটি হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং শুধু তিনি নয়, মানে তার নাতি, জামাতা, তার মেয়ে, তার সশস্ত্র বাহিনী প্রধান, রেভলিউশন গার্ডের প্রধান, 41 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আমাদের সরকারের পক্ষ থেকে একটা শোক বিবৃতি দেওয়া হলো না? এটা কেমন কথা? এবং আপনি ওই বিবৃতিটি নিশ্চয়ই পড়েছেন, বিধায় প্রশ্নটা করেছেন। ওখানে কিন্তু ইরানের নাম নেই, ওখানে কিন্তু যুক্তরাষ্ট্রের নাম নেই, ইসরায়েলের নাম নেই। অর্থাৎ প্রকারান্তরে যুক্তরাষ্ট্রকে খুশি করতে চেয়েছে আমাদের গভর্নমেন্ট, এটি তো মনে হয়। দেখুন, বাস্তবতা যেটি যে আমরা তো সাংবাদিকের কাজটা কি, মানে ক্ষমতাকে প্রশ্ন করা, হ্যাঁ, সরকারের সমালোচনা করা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। এখন এই সরকারের বয়স কেবলমাত্র মানে 10 দিনে তো হয়নি, মানে 11 দিন বোধ হয়, 10-11 দিন। আমরা যারা একটু গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি, মনে মনে ধরে নিয়েছিলাম যে অন্তত 3 মাসের আগে সরকারের বিরুদ্ধে কিছু বলবো না, বলা ঠিকও না, সময় দেওয়া উচিত 3 মাস বা 6 মাস। কিন্তু এরই মধ্যে সরকার নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে। তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, উনি হয়তো অনেক জায়গায় এখনো পর্যন্ত খুব স্বচ্ছ থাকার চেষ্টা করছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলি, রাষ্ট্রপতি বলি বা রাজা বাদশাহ মানে সম্রাট যাই বলি না কেন, এই ব্যক্তিগুলোর পতন ঘটে তার সৈন্য সামন্তর কারণে, তার যে পিয়াগ কি বলে এটাকে, উজির, পায়েক পেয়াদা ইত্যাদি ইত্যাদি থাকে। এখন বিষয়টি হচ্ছে কি, এই যে বিবৃতিটি দেওয়া হলো, এই বিবৃতি কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতন। ওখানে কি বলা হয়েছে, এতক্ষণ পাপিয়া আপা যে বিষয়ে কথা বলছেন, আপনি যে বিষয়ে তাকে প্রশ্ন করেছেন যে আমাদের যারা প্রবাসী রয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের সেফটির জন্য কি করা যায়, দেশে ফিরিয়ে আনার জন্য কি করা যায়। অবশ্যই এটি সরকারের জন্য একটা বড় কনসার্নের বিষয় এবং অবশ্যই আমাদের সবার জন্য। কিন্তু আন্তর্জাতিকভাবে, কূটনৈতিকভাবে আমরা কিসের পরিচয় দিলাম? দেখুন, ভারত যেখানে ইসরায়েলের চরম বন্ধু আমরা জানি, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মহরম সম্পর্ক, উষ্ণ সম্পর্ক, ভারত তো এইভাবে তো বিবৃতি দেয়নি, ভারত তো হয়তো নামগুলো উচ্চারণ করেনি, কিন্তু আমরা যা দিয়েছি এটা আমাদের জন্য লজ্জার। এবং একই সঙ্গে মানে কোনো শোক গাথা তো ওই বিবৃতির মধ্যে নেই, বরং ইরানের উপর যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে হামলা করলো, সেখানকে এতগুলো মানুষকে, মানে দেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি সহ এতগুলো মানুষকে হত্যা করলো, সেই বিষয়ে কিছু নেই। ইরান উপরন্তু কি হলো, ইরান তার আত্মরক্ষার জন্য তার যে পাল্টা জবাব, যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে। জনাব মঞ্জুর আলম পান্না, একটু জানতে চাই, মানে নতুন সরকারের বয়স তো 10-11 দিন আপনি যেটা বললেন, তাহলে সেক্ষেত্রে যে পররাষ্ট্রের কৌশল হিসেবে কি এই বিবৃতি দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, কিসে কৌশল? এই যে আমাদের এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, এখানে কি কৌশল থাকতে পারে? আচ্ছা, আপনি বলুন যে নিন্দা জানালে যুক্তরাষ্ট্র কি করতো? যুক্তরাষ্ট্রকে আমাদের মতন, আমাদের যে তথাকথিত সংস্কৃতি, মানে রাজনৈতিক সংস্কৃতি চর্চা, যে আমাকে কথা বলছে মানে খুব গোসা করলো, রাগ করলো, আরে সারা বিশ্বেই তো এটা নিন্দার ঝড় বইছে। এখানে নিন্দা জানালে কি হতো? আর আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে বলেন আর দাসত্বমূলক শব্দ চয়ন করেন, তাতে যুক্তরাষ্ট্র খুব কি মানে একেবারে আপনাকে ভালোবেসে উজাড় করে দেবে সব কিছু। এখানে নিন্দা জানালে কি হতো, শোক গাথা দিলে কি হতো, যুক্তরাষ্ট্র খুব মাইন্ড করতো? এটা তো কূটনৈতিক ভাষা, এটা তো কূটনৈতিক ভাষা। কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা সর্বোচ্চ নেতা মারা গেলে আমি শোক জ্ঞাপন করব। এখানে তো যুক্তরাষ্ট্র তো, আচ্ছা, যুক্তরাষ্ট্রের মধ্যেই তো এটা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। এই যুদ্ধর যে অনুমোদন, সেটা কি যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট এখন যিনি আছেন বা যেই থাকুন না কেন, তার কি একক ক্ষমতা তিনি এটা করতে পারেন? এটা কংগ্রেসে অনুমোদন নিতে হয়। এটা তো আইনি বিতর্কে পড়েছে। এবং যুক্তরাষ্ট্র যেখানে বার্নি স্যান্ডার্সের মতন ব্যক্তিরা নিন্দা জানাচ্ছে, যেখানে নিউ ইয়র্কের মেয়র মামদানির মতো মানুষরা নিন্দা জানাচ্ছে এই হামলার, সেখানে এই হামলার নিন্দা আমরা জানাতে পারবো না? আমরা কি যুক্তরাষ্ট্র অংশ? তাহলে প্রশ্ন উঠছে, দেখুন, এটি চরম বাস্তবতা
যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি কোনো চুক্তি করে ক্ষমতা এসেছে কিনা, অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রের সব কিছু হালালভাবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা, অথবা যুক্তরাষ্ট্রের সব কিছুকে সমর্থন করার একটা চেষ্টা কিনা, অথবা যেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিলেন ডক্টর খলিলুর রহমান, এই খলিলুর রহমানের পদত্যাগ তো বিএনপি করেছিল, যে হঠাৎ করে দাবি তুলেছে, হ্যাঁ হঠাৎ করে সেই সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়ে এলেন। মানুষ তো বিস্মিত হয়ে গেল, বিএনপি নেতারা বিস্মিত হয়েছে। আমি কনফার্ম না, পাপিয়া আপাও উনি অ্যাস্টনিশড হয়েছেন, উনি অবাক হয়েছেন যে খলিলুর রহমান কীভাবে এই মন্ত্রিসভায় এলো। এখন কেউ বলছেন যুক্তরাষ্ট্রের চাপে এসেছেন, যুক্তরাষ্ট্রের চাপে তিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে এসেছেন। যেহেতু নির্বাচন মাত্র 2-3 দিন আগে যেই তুমুল বিতর্কিত চুক্তিটি সম্পন্ন করা হলো, শুল্ক চুক্তিটি, সেটি তো বিএনপির ডানা ছেড়ে ফেলেছে। সেই চুক্তির মাধ্যমে বিএনপি স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এবং এই চুক্তির বরখলাফ হলে, বরখলাফ মানে কেউ তাদের ভাষায়, এই চুক্তির কোনো ক্লজ না মানলে তাহলে আগের যে 35% শুল্ক, 37% সেটি আবার অটোমেটিক্যালি আরোপ হবে, এবং ইচ্ছা করলে তার আরও কয়েক গুণ যুক্তরাষ্ট্র বাড়াতে পারবে। অতএব আমি লজ্জিত, বাংলাদেশে একজন নাগরিক আমি লজ্জিত, এবং এটি সংবিধান বিরোধী কাজ হয়েছে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, আমাদের সংবিধানে কি আছে? আমাদের সংবিধানে আমাদের পররাষ্ট্রনীতিটা কি? সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর এই ক্ষেত্রে এই যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষের ক্ষেত্রে কি বলা আছে? যারা নিপীড়িত তাদের পক্ষে দাঁড়াবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, এবং যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ। এটি স্পষ্টভাবে বলা আছে। তাহলে এই বিবৃতি দিয়ে কি আমাদের সংবিধানের বিরোধী কাজ করা হলো না? যে আমি আসবো এই বিষয়ে আপনার কাছে আরও একবার। পাপিয়া আপা, একটু ফিরতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেখানে নিন্দার ঝড় বইছে, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যে পররাষ্ট্রের একটি বিবৃতি, সেটা এক ধরনের কৌশল হিসেবে দেয়া হয়েছে কিনা? এখানে আমি আপনাকে প্রথমে বললাম যে আমি সরকারের অংশ না। আমি আমার বিবেক, ঠিক আছে, আমি আমার স্বাধীন চেতা নাগরিকত্ব নিয়ে আমার মনে যে কালকে থেকে আমি প্রচণ্ড মর্মাহত মানে দেখেন, একটা দেশের রাষ্ট্রের নাগরিককে গুলি করে মারলো কি, সেখানে স্থাপনাতে যারা ছিল তারা ধ্বংসপ্রাপ্ত হলো, মারা গেল। এক জিনিস, একবারে পরিকল্পিতভাবে রাষ্ট্রের মাথাকে মারা হচ্ছে এবং তাদেরকে সপরিবারে মারা হচ্ছে, এবং এইটা তো একদিনের ঘটনা নিশ্চয় না। এটা তারা গোয়েন্দা বৃত্তি করে লোকেশন সব কিছু নিয়ে পরিকল্পিতভাবে হত্যাটা করেছে। হঠাৎ করে নয়, এটি 2020 সাল থেকে এই ধরনের, এটা অবশ্যই এটা পরিকল্পিত যুদ্ধ। আর সবচেয়ে বড় কথা, এইভাবে রোজা রমজানের দিন একটা মুসলিম রাষ্ট্রের উপরে এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সবসময় যে পাগলামি করে বেড়ায়, এবং এইটা একটা যুদ্ধপ্রেমিক নেতা, এবং এই যুদ্ধপ্রেমিক নেতা এখন মধ্যপ্রাচ্যে দেখেন, সৌদি আরব সবসময় একটা সে হচ্ছে, তার অবস্থানটা হচ্ছে সুবিধাজনক অবস্থানে সে সবসময় থাকে, এবং সে আমেরিকাকে, ইসরায়েলকে কখনোই ছাড়তে পারে না। আমরা এ যাবৎ ইরাকের যুদ্ধ থেকে শুরু করে যেগুলো আমরা দেখেছি, লিবিয়া যে দেখেছি, মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম কান্ট্রিতে যুদ্ধ, একবারে সবচেয়ে বিতর্কিত ভূমিকায় থাকে সৌদি আরব, সে একটা এই জায়গায় রাখে। এখন এই যে এতগুলো মানুষ মারা গেল, এবং মানুষের যে কান্নার রোল, এবং যে মারা গেছে তার পক্ষে যে চোখ দিয়ে ঝরঝর করে প্রত্যেকটা মানুষের, লক্ষ লক্ষ মানুষের মিছিল, এটা নিশ্চয়ই, এটা মানবিক একটা মানুষ হলে নিঃসন্দেহে তার মন কিন্তু কাঁদবে, যেটা আমি কালকে থেকে প্রচণ্ড মর্মাহত। এবং আমি সেহরি খেতে উঠেও আমি দেখার চেষ্টা করছি মোবাইল চেপে, যে দেখি কি পরিস্থিতিটা এখন, মানে মানুষ হিসেবেই। ইরান যুদ্ধ যেমন আমাদের ভিতরে একবারে দীর্ঘ নিঃশ্বাসে আমরা টিভির সামনে বসে থাকতাম, দেখেন এটা আর একটা সেরকম ঘটনা। এখন সরকারের যে ব্যাপারটা আপনি বলছেন, সরকারকে অবশ্যই বা একটা হত্যাযজ্ঞ, নির্মম হত্যাযজ্ঞ, সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, মুসলমানের পবিত্রতম মাহে রমজান, রোজাদার মানুষকে হত্যা, উনি তো বেরোজগার ছিলেন না, এটার ব্যাপারে নিশ্চয়ই উচিত সরকারের যে খুব কঠোর ভাষায় বিবৃতিসহ সরকারের ভূমিকাটা বলিষ্ঠভাবে নিয়ে জনগণ, দেশবাসী এবং আন্তর্জাতিকভাবে বুঝাতে সক্ষম হবে, এই পদক্ষেপটা নেওয়া উচিত। পান্না ভাই, একটু আসতে চাই, এই যে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, এটি কি সহসাই থামবে কিনা?
না, কি মনে সমস্যা হয়? থামার তো কোনো কারণ নেই। তার কারণ এর আগে আপনারা জানেন যে আমরা সবাই জানি যে গত বছর তো এরকম আক্রমণ করা হয়েছিল ইরানের উপরে। হ্যাঁ, ইরান পাল্টা জবাব দিয়েছিল। একটা পর্যায়ে কয়েকদের মাঝে যুদ্ধবিরতি, 12 দিন আমরা দেখেছি যে যুদ্ধবিরতি হলো। হয়েছে, আর তার আগে তো ফিলিস্তিন নিয়ে তো কয়েক বছর ধরে পদ্ধতি হ্যাঁ আছে। এগুলো চলছে। পৃথিবীতে তো আর থাকবে, চলবে। এই সংঘাত সহজে থামছে না। হ্যাঁ, সেটি ভয়ঙ্কর করে যুদ্ধের রূপ নেবে কিনা, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো অংশ নেবে কিনা, অথবা তার পাল্টা হিসেবে ইরানের পক্ষে রাশিয়া, চীন যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা। না, তারা অংশগ্রহণ ওইভাবে না, চীন তো কখনোই যুদ্ধ জড়াবে না, এটা চীনের নীতিতে নেই। রাশিয়া কতটুকু যাবে, কতটুকু করবে, এটা নিয়েও কনফিউশন আছে। তবে এই মুহূর্তে আমি যদি বলতে পারি যে মানে আমার কাছে যেটা মনে হয়, আমি তো আর আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই, তবে যতটুকু অ্যাজ এ জার্নালিস্ট আমি আমার পড়াশোনা, সেক্ষেত্রে ইরান এই মুহূর্তে পুরোপুরি একা, বলতে গেলে পুরোপুরি একা। ওইভাবে তার পক্ষে কেউ নেই সরাসরি সক্রিয়ভাবে। হয়তো সবাই নিন্দা জানাচ্ছে, সবাই সিম্প্যাথি জানাচ্ছে, ইরান মানে রাশিয়ার মতো দু একটা রাষ্ট্র হয়তো বলছে আমরা তোমার সাথে আছি, সাহস দিচ্ছে, কিন্তু কার্যত ইরান একা। এবং একা থাকা অবস্থাতেও সে যতটুকু জবাব দিচ্ছে এটা অতুলনীয়, যথেষ্ট। হ্যাঁ, একা এভাবে টিকে আছে। এবং আমাদের দেশের অর্থনীতির দিকে একটু তাকাতে চাই, যে এই যে মানে মধ্যপ্রাচ্য উত্তেজনা আমরা দেখেছি যে প্রবাসীদের উপরে আক্রমণ, মানে তারা আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে যাদের হাত ধরে রেমিটেন্সের একটা প্রবাহ ঠিক থাকে, তারা যদি আক্রান্ত হয় এবং তাদের এখান থেকে অনেকে যেতে পারছেন না, তা সেক্ষেত্রে আমাদের অর্থনীতি আসলে কেমন প্রভাব পড়তে পারে? অবশ্য চরম একটা আঘাত পড়বে। আমাদের অর্থনীতি তো দুটো জিনিসের উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে গার্মেন্টস পণ্যের উপরে। হ্যাঁ, তো সেটিও এক ধরনের রেমিটেন্স, গার্মেন্ট পণ্য বিক্রি করে যে ইয়েটা আসে ফরেন মানি। তো রেমিটেন্স প্রবাসীদের পাঠানোর যে অর্থটা, এটি মূলত আমাদের অর্থনীতির ভিতকে অনেকটা দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছে। এখন কত 35 থেকে 37 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভের পরিমাণ। এই রিজার্ভের তো আমি তো মনে করি যে 80%, মানে যেটি পরিসংখ্যান, আমি মনে করা কিছু নেই, পরিসংখ্যান যদি বলে 70-80% হচ্ছে প্রবাসীদের আয়ের অর্থ। তো এটি যদি মুখ থুবড়ে পড়ে, হ্যাঁ অবশ্যই একটা আঘাত তো আসবেই। যারা যেতে পারছে না, তারা কাজকর্মে যুক্ত হতে পারছে না, অথবা যারা ওইখানে রয়েছেন এখন পর্যন্ত, তারা কতটুকু নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারছেন, সেখানে স্বাভাবিকভাবে অনেক ধরনের মানে কর্মসংস্থানে তাদের যে বিষয়গুলো, অনেক ধরনের ইন্ডাস্ট্রিজ বা কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবে, অনেকে বেকার হয়ে পড়বেন। তো নিঃসন্দেহে একটা আঘাত আসবে, এবং এই আঘাতটা কীভাবে সামাল দেওয়া সম্ভব, এটা কিভাবে রিফিল করা যায়, এইগুলো অবশ্যই সরকারকে ভেবে দেখতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যদি মনে করে থাকে না যুদ্ধ থেমে যাচ্ছে 2-1 দিনের মধ্যে বা 2-4 দিনের মধ্যে, এটা মনে করলে একেবারে ভুল করা হবে। বিকল্প কি হতে পারে? হয়তো রিজার্ভের উপরে আঘাত আসলে সহসায় এর অভিঘাতটা আমরা হয়তো বুঝতে পারবো না, যে আচ্ছা 37 বিলিয়ন ডলার আছে, এই মাসে হয়তো 5 বিলিয়ন ডলার আসার কথা ছিল, সেখান থেকে 1 বিলিয়ন ডলার আসবে, আচ্ছা 4 বিলিয়ন ডলার কম আসলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এটা মনে করলে তো যদি দীর্ঘমেয়াদী হয়, কি করবেন আপনি, কি করবেন? অতএব এখন থেকেই আপনার হরমুজ প্রণালীতে অ্যাটাক করা হয়েছে, তেলবাহী ট্যাঙ্কারের উপরে, জাহাজের উপরে, এবং হরমুজ প্রণালী সম্ভবত বন্ধ করে দেওয়া হচ্ছে বা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল যাওয়া আসা করে, মানে তাদের রুট যাতায়াত করে। এই এক হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, আপনি বুঝতে পারছেন যে কোন অবস্থা গিয়ে দাঁড়াবে। এবং অলরেডি বিশ্ববাজারে তেলের দাম বাড়া শুরু করে দিয়েছে, বাংলাদেশেও বাড়বে। এখন বাংলাদেশে আবার অসাধু শ্রেণীর একটি ব্যবসায়ী আছে, হ্যাঁ, তারা এই যে তেলটা ভবিষ্যতে আসবে এখন এসে পারেনি, যার দামটা বাড়বে অটোমেটিক্যালি, কিন্তু যেটি মজুদ আছে সেটির দাম যেন হুড় করে না বাড়ে, এটি সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি দিতে হবে, যে তেল যেটি মজুদ আছে এটাই যেন আগে থেকে বাড়িয়ে না দেয় অসাধু ব্যবসায়ীরা। অতএব এর অভিঘাত নানামুখী, বহুমুখী। সেই জায়গা থেকে আমার মনে হয় বিএনপি সরকার আসার সঙ্গে সঙ্গে একটা আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এটি বেশ চৌকস জায়গা থেকে তাদের সামলাতে হবে। মানে সামলাতে পারবে কিনা? দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে বাস্তবতায় ইউনূস সরকার যা করে গেছে, শুষে নিয়ে গেছে। আওয়ামী লীগের সময় তো রিজার্ভ কমে আসছিল 15 বিলিয়ন ডলার, বাট আওয়ামী লীগের সময় তো অর্থনৈতিক উন্নয়ন তো ঘটেছিল। হ্যাঁ, 15 বিলিয়ন ডলারে কেন নেমে এসেছিল? ওই সময় জামাত এত বেশি চৌকস খেলা খেলেছে,
ওই রেমিটেন্সটা আসেনি বিধায় কিন্তু রিজার্ভের পরিমাণটা ওরকম কমে গিয়েছিল। প্রবাসীরা যারা ছিল তারা যে সবাই জামাতপন্থী তা না, তাদের মধ্যে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগ বাদ দিয়ে আর যারা ছিলেন 2 কোটি প্রবাসীর মধ্যে সিংহভাগ তো রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল, যার কারণে বাংলাদেশ ব্যাংকে এই ধাক্কাটি এলো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কিছুটা হুমকির সম্মুখীন হয়েছিল, কিন্তু গত 1.5 বছরে একটা টাকাও তো বিনিয়োগ আসেনি ইউনূস সরকারের সময়। যেই বগল যেই জোরে বাজানো হয়েছিল, আরে বাপরে বাপ, কি না কি এলো দেশে, কি এক মহারাজা এলো, সারা দুনিয়া থেকে একেবারে টাকার বস্তা বাংলাদেশে এসে বাংলাদেশ ডুবে যাবে একেবারে। একটা কানা করিও তো আসেনি। ব্যবসা বাণিজ্য মন্থর হয়ে গেছে। বিদ্যুতের উন্নয়ন কি আওয়ামী লীগ যা করে গিয়েছিল সেটুকু রান করেছে, নতুন করে কোনো বিদ্যুৎ প্ল্যান্ট হয়নি, হবেও না, হওয়ার কথাও না। উপরন্ত এই যে ভাড়ায় লোকজন নিয়ে এসে আমরা দেখেছি যে সরকারের পরিচালন ব্যয়, সেই ব্যয় ব্যাংক থেকে লোন নিয়ে হ্যাঁ, এবং টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ডক্টর আহসান ইস মনসুর। যদিও তার সময়ে অন্তত ব্যাংকগুলো যেই খারাপ অবস্থা দিকে যাচ্ছিল সেটা উনি লাগাম টানতে পেরেছেন এবং একটা স্থিতিশীলের জায়গা আনতে পেরেছেন। যেই রুগ্ন ব্যাংকগুলো ছিল একেবারে ধসে যাচ্ছিল, এই একটা জায়গা ভালো করেছেন। আর কি করেছেন, উনি কিছু ব্যাংকে টাকা দিলেন আবার টাকা ছাপিয়ে। হ্যাঁ, টাকা ছাপানোতে কী হয় আমরা জানি, মূল্যস্ফীতির চাপ কতটা বাড়ে, এগুলো বিস্তর আলোচনার বিষয়। সামগ্রিকভাবে বলতে গেলে ডক্টর ইউনূস, এটা তো আমার কথা না, আমি তো অর্থনৈতিক বোদ্ধা নই, এটা তো ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্যের মতো মানুষেরা বলেছেন যে আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে আরও খারাপ অবস্থা রেখে গেছে ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকার। বিএনপির সামনে অন্যরকম চ্যালেঞ্জ। বিএনপি কতটা পারবে আমি কনফিউজ। ধন্যবাদ আপনাকে। পাপি আপা, একটু আসতে চাই মঞ্জুরুল আলম পান্ডা ভাই যেটা বলছিলেন যে ইউনূস সরকার সব শুষে নিয়ে গেছে, একটু জানতে চাই যে ইউনূস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে তিনি আসলে কি কি সুবিধা নিয়েছেন? আচ্ছা, আমি ওটাতে একটু পরে আসি। তার আগে আসি যে বাংলাদেশের এই যুদ্ধে কি কি প্রবলেম সৃষ্টি হতে পারে, যেটা পান্না ভাইকে আপনি বলছেন। এখানে বাংলাদেশে একটি সুবিধাবাদী শ্রেণী তৈরি হয়ে যাবে, যেটা বললেন যেটা মজুদ আছে, মজুদ থাকার উপরও দেখেন বাংলাদেশে আমি কোনোদিন 10 টাকা কি 5 টাকা বাড়তে দেখিনি, সবসময় 50 টাকা 100 টাকা করে বেড়ে যায়। যে আমরা দেখেছি যে যেই এর আগেও যে আমরা জ্বালানি তেল দেখেছি যে পাইপলাইনে আছে সেটা আসেনি, তার আগে দাম বেড়ে গেছে, মজুদ যেটা সেটা থেকে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার যেগুলো সব জায়গায় আপনি পেঁয়াজ বলেন, আদা বলেন, রসুন বলেন, সব দেখবেন সব ঠিকঠাক মতো আছে, ওটা তো কম দামে কেনা। তাহলে এই মনিটরিং এর জায়গাটাই তো নাই যে ওই যেটুক কেনা আছে কম দামে সেটুক যেই দামে ন্যায্যভাবে ছাড়া সেটা ছাড়ো, পরবর্তী পর্যায়ে যখন আমদানি করবা তখন সেটা যেই দামে কিনবা তখন সেই দামের লাভ লোকসানের হিসাবটা হবে। এখানে সুবিধাবাদী ব্যক্তিরা এই ঘটনাটা ঘটায় বাংলাদেশে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করবে এবং এই কৃত্রিম সংকটের পাশটাতে এই জামাত নামক জায়গাটি খুব তৎপরভাবে দেখবেন জড়িত থাকবে। তারপর পোশাক শিল্প তো ক্ষতিগ্রস্ত হবেই, কারণ আমদানি রপ্তানির যে ব্যাপারটা, পাঠাবে কোথায়, নেবে কে, এখানে একটা ব্যাপক ধস নেমে যাচ্ছে। বেকারত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু, কারণ সৌদি আরবে ওখানে যারা আছে তারা কর্ম করতে পারবে না নিরাপত্তাজনিত কারণে, দেশে যারা আসছে তারা যেতে পারবে না, স্বাভাবিক কারণে একটা ছদ্ম বেকারত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে প্রবাসে বসবাসরত ব্যক্তিদের নিরাপত্তাজনিত একটা ব্যাপক আকার আশঙ্কা থেকে যাচ্ছে কিন্তু। তারপর ডক্টর ইউনূস সাহেবের কথা যেটা আপনি বললেন, উনি অর্থনীতিতে মোটেও ভালো না আমার কাছে। আমি তো খুব অর্থনীতি পড়ছি, মানে প্রিভিয়াস সাবসিডিয়ারি পর্যন্ত, তো অর্থনীতিতে ভালো না আমি এই কারণে বলবো যে উনি উনার জন্য জামাত ইসলামী বলবো আমি, যে জামাত ইসলাম আর এনসিপি এদের টার্গেট ছিল না, অর্থনীতিবিদ হিসেবে পরিচিত, কিন্তু বাংলাদেশে এই 1.5 বছরে উনি অর্থনীতিতে কোনো ভালো কিছু করে রেখে যেতে। কি করেছে অর্থনীতি পড়াশোনা, উনি অর্থনীতি অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি অর্থনীতিবিদ হিসেবে কি করেছেন ক্ষুদ্র ঋণের সকল প্রবক্তা, তাও ব্যবসা করেছেন, তাও প্রবক্তা উনি নন। উনি অর্থনীতিবিদ হিসেবে জঘন্য, ব্যবসা হিসেবে খুব ভালো। দেখেন, ক্ষুদ্র ঋণ করতে নিয়ে এসে ক্ষুদ্র ঋণের সাথে যারা জড়িত তার গ্রামীণ ব্যাংকের তাদের সবাইকে নিয়ে এসে, অনেককে নিয়ে এসে সে প্রমোট করছে তার রাষ্ট্রীয় দপ্তরে। নিজে প্রধান উপদেষ্টার যে দপ্তর থাকে, এই দপ্তরে বিভিন্ন জায়গায় উপদেষ্টা একজন বানিয়েছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে বিভিন্ন কর্মকর্তা পিএস নিয়ে আসছে। এবং এইখানে বাংলাদেশের একটা সুপরিকল্পিতভাবে বর্তমানে অ্যানালাইসিস করে প্রতিষ্ঠিত যে জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূসের
হয় সে জামাত করে, নাহলে জামাতের সাথে একটা তার ভিতরে একটা ইন্টারনালি রিলেশনশিপ আছে, তার জন্য 3 দিন অপেক্ষা করছে বাংলাদেশে। এই যদি আপনি এনসিপি জামাতের কথাই বলেন, তো তারা 3 দিন অপেক্ষা করছে, ডক্টর ইউনূস না আসলে প্রধান উপদেষ্টা বানানো যাবে না। হ্যাঁ, কিন্তু অনেকের নাম তখন প্রস্তাব করা হয়েছে। ডক্টর ইউনূস তারা অনর, ডক্টর ইউনূস ছাড়া হবে না। মানে তাহলে কেন ডক্টর আসলে ইউনূসের সাথে তারা আগে থেকে লাইন আপ ছিল, চেন আপ ছিল। 1/11-তে ডক্টর ইউনূস সাহেব একটা রাজনৈতিক সংগঠন কার্যালয় খুলতে গেছিল, কিন্তু সেখানে সে তখন ফেল করে যায়। ফেল করে যাওয়ার পর তারপর আর একটা জিনিস দেখেন, সে একটা সুবিধাবাদী ধান্দাবাজ টাইপের লোক। যদি বলেন কেন, শেখ মুজিব নিরাপত্তা আইন বানানো হয়েছিল, সেটা নিয়ে আমরা অনেক জায়গায় সমালোচনা করছি, বাংলাদেশের প্রত্যেকে সমালোচনা করছে। আজকে ডক্টর ইউনূস নিজেই নিজের আইন তৈরি করে গেছে, যে সে 1 বছর এসএসএফ থেকে শুরু করে বিশেষ সম্মানী ব্যক্তি হিসেবে সে নিরাপত্তার প্রোটোকল সব কিছু সে পাবে। তাহলে নিজের আইন সে নিজে করে গেছে। তাহলে পলিটিক্যাল যারা আমরা গুতাগুতি করি, আমরা হিংসা করি, আমাদের দ্বারা ভালো কিছু সমাধান সম্ভব না, বাংলাদেশের জন্য কোনো প্রগ্রেসিভ কিছু আসছে না, তাহলে ডক্টর ইউনূস যে 12 মাসের ভিতরে 9 মাস থাকে বিদেশে, তাহলে তার ভিতরে এত কুটিল মন মানসিকতা, এবং নিজের ব্যবসাগুলো দেখেন, সে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বানায় নিছেন, সে গ্রামীণ ম্যান পাওয়ার করে নিছেন, তারপরে সে হচ্ছে ওই যে নগদ বিকাশের মতো যে ব্যাপার সেটা করে নিছেন, নিজের যত শুল্ক ফাঁকি, ট্যাক্স ফাঁকি যা ছিল, ট্যাক্স ফাঁকি সেগুলো সব উনি মাপজোপ করে নিছেন, মামলাগুলো উনি প্রত্যাহার করিয়েছেন। তাহলে উনার ট্যাক্স ফাঁকির যদি মামলা হয়, মামলা যদি প্রত্যাহার হয়, মাপ হয়ে যায়, তাহলে বাংলাদেশের কোনো ব্যবসায়ীর কেন এই ট্যাক্সের বোঝা কেন তাদেরকে বহন করতে হবে? রাষ্ট্রের সরকার যে সুবিধা ভোগ করবে, সাধারণ মানুষকেও সেই সুবিধা দিতে হবে, সাধারণ ব্যবসায়ীদেরকেও সেই সুবিধাটা কিন্তু দিতে হবে। তাহলে যদি ট্যাক্স, আপনি দেখেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বলা হয় যে পলিটিক্যাল গভর্নমেন্ট স্বৈরাচার, তারা যে সুযোগ সুবিধাটা পায় সাধারণ মানুষ সেটা পায় না। তাহলে সাধারণ মানুষের সাথে এই সরকারের হচ্ছে দূরত্ব তৈরি হয়। এ যাবৎ এই ডক্টর ইউনূসরা এবং তাদের সুশীল সমাজ এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত এই বক্তৃতাগুলোই মানুষের কাছে তারা দিয়ে আসছে, এবং তারা মানুষকে মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু তারা যখন ক্ষমতায় গেল, তাদের কাছ থেকে কোন নিরপেক্ষ জিনিসটা মানুষ আশা করছে বলেন? সেটা কি পাইছে? এই যে আসিফ নজরুল ছোট্টখাটো মামলাগুলার জেলায় জেলায় যে জামিন বন্ধ, আপনি হাইকোর্টের বারান্দায়, আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এই গভর্নমেন্ট আসার পর আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে। অ্যাটর্নি জেনারেল কি পছন্দ করে কি করে না সেটার উপর ডিপেন্ড করে যদি আদালত চলে, আসিফ নজরুল সাহেব অ্যাটর্নি জেনারেলকে কি ডাইরেকশন দিল সেইটার উপর যদি নির্ভর করে আদালতে মামলা মোকদ্দমা চলে। আপনাদের বিএনপির পক্ষ থেকে তো মানে নমিনেশন নিয়ে তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছেন, বিএনপি তার অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল না, সেটা পরবর্তী পর্যায়ে। আর বিএনপি তো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল না। আসিফ নজরুল সাহেবের ব্যক্তিগত একটা মামলা হয়েছিল, সেই মামলা কোর্টের বারান্দায় জামিন করছেন, এইটুকু আমি জানি। সেই সুবাদে হয়তো বা তাকে অ্যাটর্নি জেনারেল বানিয়েছে, কি আরও বানিয়েছে আমি জানি না। আমি ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করছি না। মানে আমি এই 20 বছর যাবৎ, 15-16 বছর যাবৎ, মানে উকিলদের উকালতি শেষ, উকিলদের উকালতি নাই। আমার কথা হচ্ছে মেরিটে আমি জামিন পাবো, কিন্তু কেউ যদি অ্যাডামেন্ট হয় যে অমুক ঘটনা, ধরেন নারী নির্যাতন, ধর্ষণ, মেডিকেলে যদি আলামত না থাকে, তারপরে 22 ধারা জবানবন্দিতে তাকে রেপ করছে যদি সুস্পষ্ট না থাকে, তাহলে আপনি কি আইনে, শুধু ধারা হলো ধর্ষণ, আর এতে আপনি ওই ধর্ষণের মামলা জামিন দেওয়া যাবে না বলে দিলেন, বলে দিলে টোটাল আদালতে এই মামলাগুলো কোথায় যাবে আপনি বলেন? আওয়ামী লীগের যে মামলাগুলো হয়েছে, আওয়ামী লীগের এগেইনস্টে যে মামলা হয়েছে, এখন এখানে প্রত্যক্ষদর্শী স্পেসিফিক ব্যক্তি, এখানে প্রশাসনের সর্বোচ্চ উচ্চ পদস্থ যে কর্মকর্তা তিনি, এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা, আপনি তাদের সংগঠনের সভাপতি, সেক্রেটারি, অঙ্গ সংগঠন ধরতে পারেন, কিন্তু একটা ওয়ার্ডে একটা ছেলে আওয়ামী লীগ করে, গোদাগাড়ির ওয়ার্ডে, সে অনেক দিন আগে একটা সভাপতি ছিল। এখন তাকে যখন আপনি একটা মামলার ভিতরে ঢুকাই দিবেন, তার জামিনের সাথে শেখ হাসিনার জামিন যখন একই পর্যায়ে দাঁড়াবে, যে শেখ হাসিনা না পেলে ও পাবে না, শেখ হাসিনার অপরাধ আর তার অপরাধ সেম, তো ওই গোদাগাড়ির ওই ওয়ার্ডের সভাপতি, তার বাপের দিন আছে নাকি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার? শেখ হাসিনা কারো কথা শুনেছে? শেখ হাসিনা নিজে যেটা ভালো বুঝে সে তার অধীনস্থ পদলেহন কর্মকর্তাদের নির্বাহী আদেশ সে দিছে, নির্বাহী আদেশ তার অধীনস্থরা তাদেরকে দিছে, দিয়ে বাংলাদেশের জুলাই আগস্টের এই মর্মান্তিক ঘটনাটা সৃষ্টি হয়েছে, যার কারণে সে পালায় যেতে বাধ্য হয়েছে। তো সেই সমস্ত অপকর্মগুলো আপনি বিচার করবেন নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে করতে হবে। কিন্তু আপনি যখন একটা মামলা 1200 আসামি করবেন, তাহলে তো হলো না। একটা মানুষ একটা স্বচ্ছ কথা বলতে গেল,
তাকে আপনি ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দেবেন। এখন মোজাম্মেল বাবুর সাথে আর হচ্ছে ওই কি ওর নাম ভদ্রলোক শ্যাম কিশোর না কি ওনার নাম শ্যামল দত্তের সাথে নিশ্চয়ই মঞ্জুরুল আলম পান্নার তুলনা হবে না? হবে কি? এই যে আরেকজন সাংবাদিক জেলে গেছে, তাকে নিয়ে আনিস আলমকে নিয়ে আমি পত্রপত্রিকায় দেখতেছি যে সে জিম টিম করে এসে সে খাচ্ছে, খাওয়াটাকে উল্লাস হিসেবে নিছে। যে এখন আমার ব্যক্তিগতভাবে আমি কি খাবো, কোথায় শুবো, কোথায় ঘুমাবো, সব যদি এনসিপি আর জামাত দ্বারা নিয়ন্ত্রিত হতে হয় বাড়ি টু বাড়ি, তাহলে এখানে বাংলাদেশে এই জামাতের এই বিরোধী দল হিসেবে কী ভূমিকা পালন করবে? এদের তো যোগ্যতাই নাই বিরোধী দল হওয়া। সারা জীবন এর কাছ থেকে ওর কাছ থেকে পদ চেয়েছে, নমিনেশন 2, 4, 5টা 10টা করে নিয়েছে। এর বাইরে তো দেখেছে ডক্টর ইউনূস এদেরকে এই যে প্রমোট করলো, তাদেরকে 100টা সিটে প্রমোট করার জন্য দেখেন কত রকমের যে প্রবাসী ব্যালট, প্রবাসীদের ভোটের যে ব্যালটগুলোর পর্যন্ত নিরাপত্তা তারা দিতে পারেনি। আমি ফর্ম ফিল আপ করবো, আমার ব্যালট আমার কাছে যাবে, আমি সেটাতে ফিল আপ করবো করে যথাযোগ্যভাবে আমি জমা দিব। তাহলে একটা ব্যালটের নিরাপত্তা না দিয়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চলে গেল, সেখানে যে তারা এরকম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত তুগলুকি ঘটনা তারা ঘটালো। এটা কেন ঘটালো? যে জামাত ইসলামের ভোটটা যাতে বাড়লে আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে যদি কিছু সিট তাকে বাড়ানো হয় এবং এই 80টি 90টি সিটে তাকে বাংলাদেশের মানে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা বাঁধানো বিরোধী দল হিসেবে এবং ডক্টর ইউনূস যেখান থেকে আসছে সেই অনুমোদনকারী রাষ্ট্রগুলোর জন্য যাতে উচ্ছৃঙ্খলতার মাধ্যম নিয়ে বাংলাদেশটা পার হয়, এই কারণে ডিসি এসপি থেকে প্রমোট করা থেকে সূক্ষ্ম কারচুপি থেকে এবং অনৈতিক যত রকম কর্মকাণ্ড সব এই ডক্টর ইউনূসের দপ্তর থেকে জামাতের সপক্ষে বাংলাদেশে হয়েছে। এবং ডক্টর ইউনূস আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এটা আমি বিশ্বাস করি না, কারণ সে কুচকাওয়াজ পর্যন্ত উনি করেননি এবং ওনার সময় উনি যে একটা রাজাকার টাইপের মানসিকতা পোষণ করেন, যুদ্ধ অপরাধী যুদ্ধ বিরোধিতা যারা করছে সেই টাইপের মানসিকতা পোষণ করেন। উনি যে কয়দিন ছিলেন ওনার আচরণ চরিত্র কথাবার্তা তো উনি খুবই কমই বলেন, কিন্তু তার ভূমিকাতে তার পদক্ষেপে এটাই কিন্তু বাংলাদেশের প্রমাণ হয়েছে। জি ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। পান্না ভাই একটু ফিরতে চাই আপনার কাছে। কিচেন ক্যাবিনেটের একটি কথা সম্প্রতি খুব আলোচনা এসেছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাত হোসেন তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত সেটি উপদেষ্টা পরিষদে হতো না, বাইরে থেকে সেই সিদ্ধান্ত আসতো, অনেক সময় তাদেরকে জানতেও দেওয়া হতো না। আসলে বাইরে থেকে কেন সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পরিষদের? সেই প্রশ্ন তো আমারও, আপনি প্রশ্ন করেছেন আমাকে, একই প্রশ্ন তো আমারও। এখন শুনুন, এই উপদেষ্টা পরিষদে কি কি হয়েছে না হয়েছে এগুলো আমরা তো কম বেশি সবাই জানি, তাই না? এবং ব্রিগেডিয়ার শাখাওয়াত যেটি বলেছেন যে কিচেন ক্যাবিনেটে এইগুলো সিদ্ধান্ত, কিচেন ক্যাবিনেট কে কে থাকতে পারে সেখানে, মনে করুন ওই সর্বময় ক্ষমতার অধিকারী অন্যতম অধিকারী আসিফ নজরুল, একজন পরিবেশবিদ ছিলেন আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, ফাউজুল কবির, এরকম 4-5 জনের একটা কোর টিম। হ্যাঁ, তখন এরাই মনে হচ্ছিল সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব এরাই করছেন এবং ধরাকে সরাগান করছিল এরা। ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব একজন ভদ্র মানুষ, নির্বাচন কমিশন হিসেবে তার সুনাম আছে, যতদিন তিনি ডিফেন্সে কাজ করেছেন সেই সুনামও আছেন, এবং নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলি বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বলি আছে। দেখুন, তার সাথে আমার নিজেরও কথা হয়েছে, আমি নিজেও তার একটা ইন্টারভিউ করেছি। এখন এগুলো অফ দ্য রেকর্ড আমাকে বলেছে, এখন অফ দ্য রেকর্ড যেগুলো বলেছে সেগুলো বোধহয় বলা ঠিক হবে না, তবে আমি তার রেফারেন্স দিয়ে বলছি না। উপদেষ্টা পরিষদের এমন কয়েকজন ব্যক্তি আছেন যারা পদত্যাগও করতে চেয়েছিলেন। ডক্টর ইউনূসের যে দুষ্কর্মগুলো অপকর্মগুলো এবং এই যে কোর কমিটি বা কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদের কয়েকজনের কৃতকর্মের কারণে এই যে নির্বাচন যে ডিলে করা হচ্ছিল, নির্বাচন দিবে না এমন একটি বিষয় ছিল। এবং কালের কণ্ঠ যেই ইন্টারভিউটি প্রকাশ করেছে, রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ যে ইন্টারভিউটি প্রকাশ করেছে, সেখানে তো নানান বিষয় এসেছে। তো সব কিছু মিলে ক্ষমতা দীর্ঘায়িত করার বিষয়টিও রাষ্ট্রপতির মুখ থেকে অনেকখানি বেরিয়ে এসেছে। সেই জায়গা থেকে এরকম কয়েকজনের চিন্তাভাবনা ছিল বড় জোর খুব বেশি হলে যদি এপ্রিলের মধ্যে নির্বাচন না দেয় তারা ক্যাবিনেট থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকে তারা বেরিয়ে আসবে। ব্রিগেডিয়ার শাখাওয়াত তো সেই ব্যক্তি যিনি 8 তারিখে ওত নিয়ে সম্ভবত 10-11 তারিখে যখন আনসার পুলিশের
আহত সদস্য এবং সাধারণ মানুষকে তিনি দেখতে গেলেন, দেখতে গিয়েই তো ওই মন্তব্য করেছিলেন যে 7.62 রাইফেলের গুলি কেন, এই স্নাইপার রাইফেল কোত্থেকে এলো। তার পরই তার দপ্তর চেঞ্জ হয়ে গেল। কোথায় দেওয়া হলো? যেখানে কোনো কাজ নাই তার মতো একজন স্মার্ট এবং অভিজ্ঞ মানুষকে দেওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। তো তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, এরকম একটা ইন্টারভিউ তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে না, এখন কোনোভাবে করা যাবে না, যেহেতু উনি মুরব্বী মানুষ, তার কথা রাখলেন। কিন্তু আমি এটুকু জানি যে কয়েকজন উপদেষ্টা 4 থেকে 5 জন, 23 জনের মধ্যে 4 থেকে 5 জন, তারা টাইম ফ্রেমটি নিজেরা বেঁধে নিয়েছিল যদি কিনা এপ্রিলের মধ্যে সর্বশেষ অবস্থা নির্বাচন না হয় তাহলে তারা বেরিয়ে আসবে। যেমনটা আমরা দেখেছিলাম ওয়ান রিভেন সরকারের আগে সুলতানা কামালরা বেরিয়ে এসেছিলেন, শফি সাহেবরা বেরিয়ে এসেছিলেন, ডক্টর আকবর আলী খান বেরিয়ে এসেছিলেন। এখন বিষয় হচ্ছে, আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কোন বিষয়টা জিজ্ঞেস করলেন যেন? মানে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাইরে থেকে আসছে। হ্যাঁ, এখন কেউ তো ছিলেন যে ক্ষমতা দীর্ঘায়িত করতে হবে, এবং ধর্ম উপদেষ্টা তো বলেই ফেলেছিলেন যে আওয়ামী লীগ অবশিষ্ট সময় এই সরকার ক্ষমতা থাকবে। অর্থাৎ আওয়ামী লীগ যে লাস্ট তথাকথিত নির্বাচন করেছে 6 মাস ছিল, আরও 4.5 বছর থাকবে, এরকম দিবা স্বপ্ন তো অনেকেরই ছিল ক্ষমতা দীর্ঘায়িত করার, যার জন্য বিএনপি কখনো রণমূর্তি ধারণ করে, কখনো একটু তুষামদি করে, কখনো মিউ করে। হ্যাঁ, এখানে আমি দোষ দিচ্ছি না, বিএনপি যথেষ্ট ঠান্ডা মাথা পরিচয় দিয়েছে, তারেক রহমান যথেষ্ট চৌকস খেলা খেলেছেন, যদিও তার মধ্যে মিসফিল্ডিং হয়েছে, মানে ব্যাটিং ভালো করতে পারেননি, তারপরেও শেষমেশ নির্বাচনটা আদায় করতে পেরেছেন। এটা একটা সর্বগ্রাসী সরকার ছিল। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যতগুলো, ইভেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে মোস্তাক মন্ত্রিসভা, একটা মানে তল্পিবাহক মন্ত্রিসভা সিআইএর বা যুক্তরাষ্ট্রের, তারা তো কয় মাস ছিল, কয়দিন ছিল, এটা তার চেয়েও ভয়ঙ্কর। পুরো দেশ বিক্রি করে দিয়ে যেত যদি আর কয়েকদিন থাকতো। এই 1.5 বছরে পুরো বাংলাদেশকে তো উল্টে পাল্টে দিয়েছে, ছিঁড়ে খেয়েছে। দেখুন না এক এক করে কত রিপোর্ট বের হয়, আপনারাই বের করবেন, আমি বলে যাচ্ছি, কালের কণ্ঠে বের করবে। যেমন বেনজিরটা বের করেছিল না, সেরকম এই উপদেষ্টাদের তাদের যে ভেতরে কাহিনীগুলা, তাদের যে দুর্নীতি, কালে কণ্ঠ তো করবে, আরও অনেক পত্রিকায় করবে, একে একে বের হবে। কেবল তো একটু একটু করে আমরা মানে সিংহতা দেখছি, যে উপরিভাগ দেখছি, যা ইচ্ছা তাই করে গেছে। মব তো কোনোদিন বাংলাদেশে ছিল না, ছিল, হ্যাঁ, সেটা জনক তো ডক্টর ইউনূস। সেখান থেকে দুর্নীতি, একজন হাজার কোটি টাকা মালিক হয়েছেন এই 1.5 বছরে। আরে আওয়ামী লীগ যদি হাজার কোটি টাকা পাচার করে থাকে, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার অবশ্যই করেছে, কেউ করেছেনি। তারা 15.5 বছর ধরে ইনকাম করতে করতে 1000 কোটি টাকা পাচার করেছে। আর এরা তো 2 মাসের মধ্যে 1000 কোটি টাকা পাচার করা শুরু করে দিয়েছে। এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা আরও যারা ছিলেন ছাত্র সমন্বয়কদের মধ্যে মাহফুজ আলমেরটা ওইভাবে আসেনি। এই দুজনের বিষয়ে তো অনেক আগে থেকেই অন্যান্য দেশের বিভিন্ন মিডিয়াতে খবর আসতে শুরু করেছে যে বিটকয়েনে এরা টাকা রাখতে শুরু করেছে, বিটকয়েনে অমকের 1200 কোটি টাকা, অমকের 2400 কোটি টাকা, 3000 কোটি টাকা। আমরা যদিও ওই সব এখনও আমলে নেইনি, কিন্তু ওইগুলো যে পুরোপুরি রিউমার, এটি মনে করার কোনো কারণ নেই। অতএব আর মাত্র কয়েকটা দিন, যেদিন এই যে মোহাম্মদ ইউনূস কেন ইনি নজিরবিহীন নিরাপত্তাটি নিলেন, ইনি যে 1 বছরের জন্য বিশেষ প্রোটোকল নিলেন, SSF এর নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবেন, কেন 1 বছর? কেন? তার নিজের মবের ভয়, মবকে প্রশ্রয় দিয়েছেন। এটা তো প্রকৃতির নিয়ম, আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভিজতে হবে, ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হবে। মবের মধ্যে আমি চাই না এরা কেউ মবের মধ্যে পড়ুক, এই উপদেষ্টা পরিষদের কাউকে, বা সোকল প্রেস সেক্রেটারি, সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম, আমি চাই না কাউকে ওই ধরনের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মানে সে সম্ভাবনা আছে কিনা, কিন্তু প্রকৃতি বলে তো, আমি আপনাকে এখানে আপনার প্রতি আমি অন্য কোনো ধরনের রুষ্ট আচরণ করে যাব, আমাকে সে ধরনের আচরণ মুখে পড়তে হবে। হ্যাঁ, সো এরা যা করেছে 1.5 বছর, পুরো 18 কোটি মানুষকে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা রেখেছে, পড়তে হবে না এদেরকে সেই অবস্থার মুখে? আশঙ্কা রয়েছে, আমি চাই না, তবে আশঙ্কা রয়েছে, এবং সেই আশঙ্কা থেকেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা থেকে বেরোনোর আগে তিনি সরকারি গেজেটের মাধ্যমে তিনি নিজের নামে ভিভিআইপি নিজেকে উল্লেখ করে বিশেষ সুবিধা আদায় করে যমুনা ছাড়লেন। মবের ভয়ে তো এটা স্পষ্ট। এবং এর আগে ওয়ান রিভেন সরকারের সময় ডক্টর ফখরুদ্দিন সাহেব তিনি 3 মাসের বিশেষ সুবিধা নিয়েছিলেন, নিরাপত্তার মধ্যে থাকবেন, সেখানে তিনি 4 গুণ বাড়িয়ে নিয়েছেন। কিসের এত ভয়? এবং এই উপদেষ্টারা দেখুন, আমাদের কথা আমি আপনার এখানে বোধহয় আরও অনেক জায়গায় বলেছি, আমরা নির্বাচনে যথেষ্ট কনফিউজড ছিলাম, নির্বাচন হবে না,
এবং হলেও নিরপেক্ষ হবে না, কনফিউশন আমাদের তো প্রকাশ করেছিলাম। নির্বাচনের আগের দিনও আমরা বলেছি যে নির্বাচন হবে কিনা। নির্বাচন আগের দিন, এটা তো ঐতিহাসিক নির্বাচন, যে একটা জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত একটা দেশের মানুষ ভাবছে যে নির্বাচন হবে কিনা। আর কোনো রাষ্ট্রে, বাংলাদেশ বাদ দিলাম, বাংলাদেশে তো নেই, পৃথিবীর আর কোনো রাষ্ট্রের এরকম এক্সাম্পল আছে যে নির্বাচন আগের দিনও ভাবতে হচ্ছে নির্বাচন হবে কিনা? এই হচ্ছে সেই সরকার। অতএব এই সরকারের 1.5 বছরের কেচ্ছা কাহিনী বলতে গেলে 15 বছরেও শেষ হবে না। এবং যেই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে, এটা তড়িঘড়ি করে করেছে আমি বলবো না, এটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে নির্বাচনের 3 দিন আগে করেছে। আমি প্রথমেই বলছিলাম যে এই চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। বিএনপি স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা আমরা যথেষ্ট পরিমাণ সন্দিহান। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বিএনপি কতটুকু কী করতে পারবে, শুধু যুক্তরাষ্ট্র তো নয়, এপাশে ভারত রয়েছে। আপনাকে তো ভারতকে খুশি রাখতে হবে, এটা বাস্তবতা। আপনি যতই স্লোগান দিন না কেন, দিল্লি না পিন্ডি, পিন্ডি না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এসব ফালতু আবেগ জায়গা নিয়ে স্লোগান দিয়ে লাভ নাই। ওই সময় বলেছি, এমন না এই সরকার যাওয়ার পরে আমরা বলছি, তখনও বলেছি, এখনও বলছি। এবং এই যে আপনি ইরান ইস্যু নিয়ে শুরু করেছেন, বলেছে যে আমি তো নাম উল্লেখ করতে চাই না, এই বিয়াদবগুলোর কেউ কি উল্লেখ করেছে ইরানের পক্ষে কথা বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্টভাবে কেউ কথা বলেছে, স্লোগান তুলেছে? করেনি। আমি কাদেরকে মেন করতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। এরা তো যুক্তরাষ্ট্রের নামে উচ্চারণ করেনি এখনো। তো যুক্তরাষ্ট্রের প্ল্যানিংয়েই তো এই আন্দোলন হয়েছিল, 5 আগস্ট আন্দোলন। যুক্তরাষ্ট্র তাদের বাপ মা। এই আন্দোলন তো আমাদের সমর্থন ছিল। আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সরকারের পতন ঘটুক। কেন চেয়েছিলাম? একটা নির্বাচিত সরকার আসুক, অতি দ্রুত বাংলাদেশ একটা সুস্থির জায়গায় যাক, সেটি চেয়েছিলাম। কিন্তু এই সাবেক ছাত্র সমন্বয়দের কেউ আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ অবশ্যই ভদ্রচিত রাজনীতি করার চেষ্টা করেছেন, কেউ আবার চরম বেয়াদবি করেছেন। এই বেয়াদবির কথা তো মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে আরও অনেকে বলেছেন। আজকে যিনি কৃষিমন্ত্রী শামসুমান দুদু ভাই, তারাও বলেছেন বেয়াদব। আমাদের কি নাম, আমাদের ছাত্রলীগ করতেন হাবিব ভাই তো টক সাথে ওপেন বলেছেন যে এই বেয়াদবদের সাথে কি কথা বলবো। হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে কি, এই জন্যই তাদের কথা শুদ্ধই আমি এদের কাউকে বেয়াদব বললাম। এই জন্য বললাম, আজকে সারা পৃথিবী তোলপাড় করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো একটু শব্দ উচ্চারণ আছে? এবং এই যে শুল্ক চুক্তি, এই শুল্ক চুক্তি নিয়ে এরা কোনো কথা বলেছে? এখন পর্যন্ত এই সাবেক ছাত্র উপদেষ্টা বা এনসিপির কোনো নেতা বা কিংবা জামাত শুল্ক চুক্তি নিয়ে এত কথা হচ্ছে, এরা কিন্তু সেই চুক্তি নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি। বাংলাদেশের মানুষকে এত বোকা, সমীকরণ মেলাতে যায় না। কারা কোন সুরে কথা বলছে, কারা কার তল্পি বাহক হয়ে কথা বলছে, কারা পিন্ডিকে বাস্তবায়ন করতে চায় দিল্লিকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে বা দিল্লিকে অ্যাভয়েড করার মাধ্যমে, এগুলো মানুষ বোঝে। আমরা যেমন দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা ওয়াশিংটনও চাই না। আমরা যেটুকু বলতে চাই দেশের স্বার্থেই স্পষ্ট করে বলতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। পাপি আপনি একটু আসতে চাই। আমরা দেখেছি যে গতকালকে দেশের 5টি জেলার ডিসিদেরকে প্রত্যাহার করা হয়েছে এবং এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হঠাৎ কেন ডিসি প্রত্যাহারের প্রয়োজন হলো বা কেন করা হলো? এই ডিসিগুলো নিয়ে তো আগের থেকে আপত্তি ছিল। এবং এই যে আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের পর চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট যে ডিসিটাকে দিয়েছিল, সেটা একটা ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যালজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তারপর 1.5 বছর পর তাকে প্রমোশন দিছে। সে জেলাতে যত রকম অপকর্ম করে আসছে, সে ধরেন কলেজের চাকরি খাওয়া থেকে শুরু করে, তারপরে কলেজের জামাত ইসলামদেরকে সভাপতি নিয়োগ দেওয়া থেকে শুরু করে, তারপরে আপনার কলেজের প্রিন্সিপাল যদিও সুপারিশ করে বোর্ড পর্যন্ত যায়, তো সেই পর্যন্ত তারা তদবির করে আসছে। দেখেন আওয়ামী লীগ কে করে, আওয়ামী লীগের অনেক নেতা তাদের কর্মী, তাদের ভোটার হয়তো চেনে না যে কে ভোটার করে। আমরা বিএনপি যারা করি, আমরা আমাদের সব ভোটারকে, নীরব অনেক ভোটার আছে যেটা আমরা চিনি না হয়তো বা জানি না হয়তো, তা কিন্তু জামাত ইসলাম কে করে সারা পৃথিবীব্যাপী, এটা জামাত ইসলামের কাছে খতিয়ান কিন্তু আছে। কারণ তারা চাঁদা দেয় এবং তারা চাঁদা তোলে এবং তাদের গঠনতন্ত্রে সেটা হচ্ছে মানে অনুমোদনযুক্ত এবং ইনক্লুড তাদের গঠনতন্ত্রে। এবং তারা হচ্ছে একটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাদ সংগঠন। চাঁদা দিয়েই তাদের এই সমস্ত বিত্ত বৈভব এবং এই নির্বাচনের যে কালো টাকা না, চাঁদার টাকা, মানুষের তোলা টাকায় কিন্তু তারা ব্যবহার করছে। এখন এই চাঁপাইনবাবগঞ্জে ডিসি বদলি করে তো হবে না। এখানকার প্রত্যেকটা ডাক্তার
তারা হচ্ছে সরকারি হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, তারা দাঁড়িপাল্লার ক্যানভাস করছে। আপনার ইসলামিক ফাউন্ডেশনের ডিডি প্রত্যেকটা ইমাম সাহেবকে এটাকে বাধ্যতামূলক দাঁড়িপাল্লার ভোট করতে হবে। বিওপি বর্ডার গার্ড যে সে পর্যন্ত দাঁড়িপাল্লার ক্যাম্পেইন করছে। যত চোরা কারবার, হুন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী সব হচ্ছে দাঁড়িপাল্লা। এবং বেহেস্ত পাওয়া যাবে, ক্ষমতায় পাওয়া যাবে এমন। তারপর টাকা, এই যে টাকার যে প্রভাব, বস্তা বস্তা টাকা রাত্রেবেলা প্রকাশ্য দিবালোকে রাত্রে দিনে দিচ্ছে। তারপরে 100-200 তামারিতে করে খিচুড়ি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, প্যাকেট করে দিচ্ছে, প্যাকেটের ভিতর টাকা দিচ্ছে। তারপরে আবার ওই যে ভোটারের সিরিয়াল, এই নাম্বার বলে মানুষের বাড়ি বাড়ি দিতে যাচ্ছে। সেইখানে আবার কোন দোকানে চাল পাওয়া যাবে, কোন দোকানে কম্বল, কোথায় টাকা, সেই দোকানের নাম পর্যন্ত লেখা আছে চিরকুটের অপোজিটে। তো এই যে কারাপশনগুলা ডিসি প্রশাসনকে কোনোভাবেই কাজে লাগানো যায়নি এই সমস্ত অপকর্ম থেকে মুক্ত হওয়ার জন্য। প্রিজাইডিং পুলিং সব তার নিজের জামাত ইসলামের ব্যাংকার যে, সেটা ওই সাব্বির JPS, সেও ব্যাংকে ফোন দিছে, ফোন দিয়ে কোনটা শিবিরের কোনটা তাদের সাথে কথা আগে বলছে, তারপর ডিসিকে দিয়ে তালিকা করাইছে। সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংকার থেকে শুরু করে স্কুলের যা ছিল আপনার 95% হচ্ছে জামাত ইসলামের। এখন আপনি চিন্তা করেন, ভোট আওয়ামী লীগ জামাতের সাথে ঐক্য হলো, একটা স্বাধীনতার সপক্ষের শক্তি, একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তারা ঐক্য করে দুজনে ভোট মারলো। কিন্তু আওয়ামী লীগরা সবাই না ভোট মারছে ওখানে। এখন সাধারণ মানুষ অনেকেই না ভোট দিছে। তাহলে জামাতের ওখানে ভোটটা পাস করে কিভাবে? এবং আমি 8 সালের ফরম্যাট ভাইয়ের সাথে একটা ব্যাপারে, আমি মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সাথে একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি, কারণ আমার তার সম্পর্কে কিছু পার্সোনাল তথ্য আছে। সাখাওয়াত সাহেব উনি বেসিক্যালি সৎ মানুষ না। উনি যখন আর্মিতে ছিলেন, একটা বিশাল গভর্নমেন্ট প্রজেক্ট পেয়েছেন, সেখানে তিনি অর্থনৈতিক দুর্নীতির সাথে উনি জড়িত ছিলেন, দুর্নীতি করছেন। এবং উনি 8 সালের যে ভোটটা, অনেকেই বলে এটা খুব সুষ্ঠু নিরপেক্ষ ভোট, মডেল একটা ভোট। আমি এটাকে সুষ্ঠু নিরপেক্ষ মডেল ভোটের মাঠে যে আমি বলতে পারিনি ভাই। এই কারণে পারিনি যে 104% যদি ভোট কাস্ট হয় কোথাও কোথাও, এটা কিন্তু নিরপেক্ষ ভোট হয় না। ভোটার লাইন লম্বা দাঁড়ায় আছে, হচ্ছে ব্যালট পেপার শেষ। এবং প্রিজাইডিং অফিসারের ওখানে এটা কি এবারে আটের ঘটছে, এটা ঘটছে। এবং 8-এর ফরম্যাটেই চাঁপাইনবাবগঞ্জের কথাটা আমি বলছি, আমি তো অন্য জায়গায় বলতে পারবো না। চাঁপাইনবাবগঞ্জে প্রিজাইডিংয়ের চেম্বার এবং কয়েকটা সেন্টারে ব্যালট শেষ হয়ে গেছে, নাই, লোক দাঁড়ায় আছে। যখন চ্যালেঞ্জ করা হয়েছে, চিৎকার চেঁচামেচি, সাংবাদিক ডাকা হয়েছে, তখন তারা বলছে যে নিচতলায় ভোট হচ্ছে, 4 তলাতে প্রিজাইডিংয়ের চেম্বারে ব্যালট পেপার আছে। তো প্রিজাইডিংয়ের চেম্বারে ব্যালট পেপার থাকবে কেন? সারা জীবন দেখে আসছি যে বুথে যতগুলো ভোটার লিস্টের পরিমাণ সই স্বাক্ষর দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে সূক্ষ্ম কারাপশনগুলা, এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূস, জামাত যে কয়টা সিটে জিতছে, একটা সিটে ওদের জেতার কথা না, একটা সিটেও না। এবং বিগত দিনের জিতার কোনো ইতিহাস তাদের নাই। আওয়ামী লীগ ওদের যতই ভোট ঢেলে দেখ, আওয়ামী লীগকে কারা ভোট ঢালার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও মোটিভেটেড করা হয়েছে। এবং এমপিদেরকেও তারা সরকারি পর্যায় থেকে মোটিভেটেড করে ভোটগুলো কিন্তু ঢালা হয়েছে। বিশেষ করে আমার 3টা ইয়েতে আপনি দেখেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে জামাতের সাথে বিএনপির কন্টেস্ট হয়, 3 পার্টি লড়াই হয়, কোনদিন জোট হয় না। কারণ বেগম জিয়া উন্মুক্ত করে দেয় যে জোট করলে জামাত আওয়ামী লীগকে মেরে দিবে। তাহলে ভোট আমার কমে গেল, 2টা পার্টি এক হয়ে গেলে উন্মুক্ত থাকো। 30-35 এবং সর্বশেষ 18 সালে 75,000 ভোট জামাত পাইছে, আর বিএনপি পাইছে 1,33,000। এখন ধরেন আর 85-88,000 আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ, আর তারপরে আবার কি নতুন ভোটার, সব মাদ্রাসা ওরিয়েন্টেড হলে খারাপ সেটা আমি বলবো না, জামাত ওরিয়েন্টেড নাবাল লোকেরা 26,000 ভোট, সব জামাতের পোষ্য। এখন এই 26,000 ভোট একটাও তো আপনার এদিক ওদিক যায়নি। তাহলে এগুলো কে করছে? সরকার করছে। কেন করছে? সরকার করাইছে। এবং বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে সমস্যায় যেটা টাকেল দিতে হবে, সে প্রত্যেকটা থরে থরে এখন জামাতের লোক সাজানো অনেক জায়গায় আছে। এবং এটা ছদ্মবেশী জামাত এখনো আছে। আমাদের তো বন্ধু বান্ধব আছে সচিবালয়ে, আমাদের বন্ধু বান্ধবরা ডিসি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, আমাদের সাথে যারা পাস করছে আছে না, আছে তো, আমরা তো খোঁজ খবর পাই। এবং আমি যখন ছাত্র জীবনে ছিলাম, আমার অনেকের সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে জামাতের হাতে আমি মার খাইছি। আমি মন্ত্রণালয়ে আসার আগেই 2টা মন্ত্রণালয়ের রিপোর্ট হয়ে যাচ্ছে যে জামাতকে আমি মেরে আসছি, অথচ আমি 2টা লাশ বাড়িতে দিয়ে আসছি। তাহলে এই যে এরকম তথ্য পৌঁছায়, কারা পৌঁছায়, কিভাবে পৌঁছায়, লোকটাকে? তো এটা তো আমি 86 থেকে 91-এ যখন বিএনপি ক্ষমতা আসলো, তখন তো আমি তাদেরকে চিনি। এখন আমাদের প্রধান দায়িত্ব এখন যে জামাত মুক্ত বিএনপি হওয়া।
ধন্যবাদ। আমি ফিরবই আপনার কাছে আরও একবার। পান্না ভাই, একটু ফিরতে চাই আপনার কাছে। পুলিশ হত্যার তদন্তের একটি বিষয়ে নিশ্চয়ই আপনি দেখেছেন যে দুই মন্ত্রী, বিএনপি সরকারের দুই মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনের মধ্যে এক ধরনের বিভ্রান্তিকর একটা প্রশ্ন, মানে কেউ বলছেন যে পুলিশ হত্যা তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী আবার বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। পরক্ষণে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি এই কথা বলেননি। মানে এই যে নিজেদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি, এটা আসলে কেন? আসলে নিজেদের মধ্যে বিভ্রান্তি না, আমি দুই যে মন্ত্রী, আমাদের সিনিয়র দুই মন্ত্রী, শুধু যে দুজনের মধ্যে বিভ্রান্তি এই বিষয়টি নিয়ে তা না। আমার মনে হচ্ছে যে এই বিষয়টি নিয়ে, পুলিশ হত্যার তদন্ত নিয়ে বা পুলিশ হত্যার বিচার নিয়ে পুরো বিএনপির মধ্যেই বোধহয় এক ধরনের দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে। দ্বিধা সেটা বিভক্তি, আসলে কেন? আমি একটু বোঝাচ্ছি যে কেন দ্বিধা বিভক্তি মনে হচ্ছে। দেখুন, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি না এই বিষয়টা আমার নিজের কাছে অবাক লাগছে। এটা অনেকেই আমরা শুনেছি, তার বক্তব্য পত্রিকা আসছে যে পুলিশ হত্যা তদন্ত করা হবে। আবার এটাও সত্য, কালকে তিনি যখন বললেন যে না আমি এমন কোনো বক্তব্য দিইনি, আমি কিন্তু কোথাও খুঁজে পাইনি আসলে তিনি যে এমন কোনো বক্তব্য দিয়েছেন, অনেস্টলি স্পিকিং আমি খুঁজে পাইনি। এখন না নিজে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, তাহলে আগেরটা ভুল দেখলাম। আচ্ছা, উনি যদি বক্তব্য নাই দিবেন, তাহলে জামাত এনসিপি কেন তেলে বেগুনে জ্বলে উঠলো? যে পুলিশ হত্যা তদন্ত কেন বিএনপি করছে, এর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে? পুলিশ হত্যা তদন্ত করা হচ্ছে, 24-এর আন্দোলনকে ছিল যে পুলিশ হত্যার বিচার হওয়ার আগে জুলাই হত্যার বিচার, হ্যাঁ, জুলাই হত্যার বিচার হতে হবে। আবার জামাত থেকে বিবৃতি দেওয়া হলো যে পুলিশ হত্যা তদন্ত করে জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এত কথা কেন? তাহলে নিশ্চয়ই কিছু বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজে এখন বিশ্বাস করি, আমি নিজে এখন কনফিউজ হয়ে পড়েছি আসলে আমরা কি দেখলাম আর এই দলগুলো এরা কি শুনে এরকম তেলে বেগুনে জ্বলে উঠলো। আচ্ছা, যার কারণে আবার আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপি মহাসচিব, তিনি ঠাকুরগাঁওতে বসে গত 27 তারিখে বলেন সাংবাদিক প্রশ্ন জবাবে, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, অর্থাৎ পুলিশ হত্যা তদন্ত করতে হবে। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে, আপনি আমার যুক্তিগুলো বোঝার চেষ্টা করবেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেননি, সালাউদ্দিন সাহেব এই কথা বলেননি, ধরে নিলাম, তাহলে মির্জা ফখরুল তো বলেছেন। হয়তো উনিও ভাষা শুনে, যেহেতু কোনো গণমাধ্যমে এসেছে যে পুলিশ হত্যা তদন্ত হচ্ছে, কাউকে আমরা দেখেছি বিগত সরকার দায়মুক্তিরও কিন্তু একটা ওটা তো দিয়েছে। আমি বিভ্রান্তি বিষয়টা আসছি, আমি সরি 1 মিনিট সময় বেশি নিচ্ছি। এখন কোনো গণমাধ্যমে আবার এভাবেও এসেছে, যেমন আমি কোট করে বলতে পারি বাংলাটি, মানে আমি গতকাল সারাদিনে আমি এটা নিয়ে সার্চ করার চেষ্টা করছি আসলে বিষয়টা কি হচ্ছে। আমি বিশ্বাস করি আমি 2 থেকে আড়াই ঘন্টা শুধু এটা ঘেটেছি স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কোথাও এই বক্তব্য দিয়েছিল কিনা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুঁজে পাইনি, বাস্তবতা। কিন্তু বলেছিল এটা আমি দেখেছি, কিন্তু পরবর্তীতে দেখছি না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিলাম, কোনো পত্রিকায় যেমন দেশ রূপান্তর, বাংলা ট্রিবিউনে আসছে পুলিশ হত্যা তদন্ত হচ্ছে। তারা কীভাবে রিপোর্টিং করেছিল? তারা করেছিল হচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার রেফারেন্স, মানে ওদেরকে কোট করে বলেছিল, বাট নাম তো আর মেনশন করিনি, ওদের সূত্র ধরে বলেছিল। আচ্ছা, ধরে নিলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি, তার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মতন কোনো ধরনের কনফিউশনের জায়গা থেকে বা উড়ো শুনে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, তাহলে আমাদের বুঝতে হবে বিএনপির একটি অংশ চায় পুলিশ হত্যার তদন্ত হোক, নইলে বিএনপির মতো দলের মহাসচিবের পদে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর ঘোল খান না। তিনি নিশ্চয়ই অনেক অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদ এবং অনেক অভিজ্ঞ, মানে তিনি তো অধ্যাপক, অ্যাকচুয়ালি তিনি তো অধ্যাপনা থেকে আসছেন, তাই না? হ্যাঁ, তো তার মতো মানুষ যখন বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, এটা শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে যে উনি বলছেন তা না, বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে এরকম একটি সিদ্ধান্ত সম্ভবত হয়ে আছে যে হ্যাঁ পুলিশ হত্যা তদন্ত হতে হবে। সেটি রাজনৈতিক কৌশলের কারণে হোক, সেটি নৈতিকতার জায়গা থেকে হোক, সেটি আইনের শাসন প্রতিষ্ঠার জায়গা থেকে হোক, পুলিশ হত্যা তদন্ত করতে হবে, এই এক। আর দুই হচ্ছে, অন্য সাইডে স্বরাষ্ট্রমন্ত্রী স্পেসিফিক্যালি এই কথাগুলো কীভাবে বললেন? তিনি বলতে পারতেন হ্যাঁ, তিনি বলেছেন যে মির্জা ফখরুল সাহেব বা মহাসচিব কোন জায়গা থেকে আমার কথা বললেন আমি বুঝতে পারছি না, আমি এই কথা বলিনি, এটুকু বলতে পারতেন যে আমি আসলে এই কথা বলিনি, তবে কি হবে আমরা দেখব। তিনি একেবারে স্পষ্ট করে বললেন যে জুলাই সনদ অনুযায়ী পুলিশ হত্যা তদন্তের কোনো সুযোগ নেই। কেন এই কথা বললেন?
জুলাই সনদে কি আছে? জুলাই সনদে তো ওনারাই স্বাক্ষর করেছে, অন্য দল স্বাক্ষর করেছে, এবং এই যে ঐক্যমত্য কমিশনের সো কল্ড মিটিংগুলো, ম্যারাথন বৈঠক, সেখানে তো ওনারা ছিলেন, আমরা তো আর ছিলাম না। কিন্তু আমি যতদূর জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, জুলাই সনদে তো ওইভাবে কিছু নেই যে পুলিশ হত্যা কোনো তদন্ত করা যাবে না। দায়মুক্তি আইনের বিষয়টি তো পরে এসেছে, এটা তো জুলাই সনদের অংশ নয়। দায়মুক্তি আইনটা তো কয়দিন আগে হয়েছে, এই সরকার ক্ষমতা ছাড়ার কয়দিন আগেই। তাহলে সেটি জুলাই সনদের অংশ হবে কেন? কেন সালাউদ্দিন সাহেব এরকম বোল্ডলি বললেন যে জুলাই সনদের যেই লেখাপড়া বা যেই শর্ত সেটি অনুযায়ী পুলিশ হত্যা তদন্ত হতে পারে না? আরেকটা আমি একটা পয়েন্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে যে জাতিসংঘ বলেছিল 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেটি কোন পর্যন্ত? 15 আগস্ট পর্যন্ত। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে 5 আগস্ট। 5 আগস্ট পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়ে জানালো যে 832 জন নিহত হয়েছে। তাহলে বাকি 668 জন বা 568 জন এরা 5 আগস্টের পরে নিহত হয়েছে। অসুস্থগুলো মারা গেছে পরে। অসুস্থ বলে এত তো আর মারা যায়নি আপা, এত মারা যায়নি। তখন তারপরেও তো পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারপরেও তো সাধারণ মানুষদের কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাই না? মবের আশ্রয়, মানে মবের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো সেগুলো তারা আওয়ামী লীগ মানেনি, আওয়ামী লীগ তখন মাঠেই ছিল না। এখন কথা হচ্ছে, ধরুন জুলাই সনদে ছিল যে জুলাই আন্দোলনে যেই ফৌজদারি অপরাধগুলো হয়েছে তার কোনো বিচার হবে না, তাহলে জুলাই আন্দোলনকে আপনি কোন পর্যন্ত গুনছেন? 5 আগস্ট পর্যন্ত গুনবেন, নাকি 8 আগস্ট পর্যন্ত কাউন্ট করবেন, যে নাকি সরকার ওথ নিল, ইউনুস সরকার, নাকি জাতিসংঘ যেদিন পর্যন্ত কাউন্ট করলো কতজন মারা গেছে 15 আগস্ট পর্যন্ত, সেদিন পর্যন্ত কাউন্ট করবেন জুলাই আন্দোলন? তখন ওই সময় তো আন্দোলন চলছিল না, আপনি কেন ওই সময় পর্যন্ত কাউন্ট করবেন জুলাই আন্দোলন হিসেবে? বরং ওই সময়ও তো পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে কেন সালাউদ্দিন সাহেব এভাবে বলতে পারলেন বা বললেন যে জুলাই সনদ অনুযায়ী পুলিশ হত্যা তদন্তের কোনো সুযোগ নেই? আমরা কনফিউজ, ভেরি মাচ কনফিউজ। তার মানে হচ্ছে বিএনপির মধ্যে এটি নিয়ে গৃহদাহ শুরু হয়েছে, চরম বিভ্রান্তি শুরু হয়েছে, এবং এটি নিয়ে বিএনপির দ্বিধা বিভক্তির মধ্যে চলে গেছে। ধন্যবাদ আপনাকে পাপি আপা। এই প্রশ্নটি নিয়ে আমি ফিরতে চাই আপনার কাছে, যে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কি আপনাদের ভেতরেই এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে কিনা? বা আমি এখানে হয়েছে কি, আমি একটা বিএনপির কর্মী সমর্থক, মানে ওই যে বলে না আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখা খুব কঠিন। তো যার একজন কারণে প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছ থেকে সেখানে একটু কোনো সমস্যা জানতে চাই। জানার। আর এখানে আমি যেটা স্পষ্ট করতে চাচ্ছি যে জুলাই যে আপনার ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে এক অমুক হত্যার বিচার হবে হবে না এরকম তো আমরা এ যাবৎ কোনো আলোচনায় শুনিনি যে আছে জুলাই সনদে যে পুলিশ হত্যার বিচার হবে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আমি শুনিনি, শুনিনি মানে কি, যারা আমরা তো আর ওখানে যাইনি, বিএনপির প্রতিনিধি গেছেন, তো আর বাদবাকি যারা অন্যান্য সংগঠনে গেছে তাদের সাথে তো বিভিন্ন টকশো আলাপ আলোচনা হয়েছে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি, তো এরকম কোনো কথা শুনিনি। এক আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি, জুলাই একবারে 825 জন মারা গেছে তো ডাইরেক্ট গুলি খেয়ে, আর অনেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল, সেগুলো পরবর্তী পর্যায়ে মারা গেছে। অনেকে মারা গেছে কিন্তু 868 জন অন্তত না, বা 568 জন অন্তত না, এটুকু আমি ড্যামশিওরলি বলতে পারি আপনাকে। যাই হোক, আপনি আপনার তথ্য থাকতেই পারে। এখন এটা তো শুধু ঢাকা শহরে না, গোটা বাংলাদেশে। 5 আগস্টের পর তো আপনার পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, তারা তো আর আহত অবস্থা মানা যায়নি না, তাদেরকে মারা হয়েছে, সরাসরি মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে। আবার সাধারণ মানুষ স্বীকারোক্তি করেছে, যে মেরেছে তো স্বীকারোক্তি করেছে, তাই না, যে আমি স্বীকারোক্তি করছি। ওই স্বীকারোক্তিটাকে করার পরই তখন সরকারের জিনিসটা আমলে আসছে, ইউনূস সরকারের, এবং আমলে আনার পর ইউনূস সরকারকে বসানোর জন্য, আর ইউনূস সরকার যেহেতু জামাতের প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতায় ওকে একবার আসতেই হবে, তা আমিরে জামাতের আমির কখনো বলতো না, আমিরে জামাত এমনভাবে বলতো যে একটা স্পেশালাইজড করা হতো আর কি, স্পেশাল সম্বোধন। তো এরকম যে ব্যাপারগুলো, এখন ওইটার পরেই পুলিশ হত্যার বিচার হবে কি হবে না এটা আসলো। এখন আমি একজন আইনজীবী, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি যেটা মনে করি, আপনি স্বচ্ছ বিচার করেন আর অস্বচ্ছই বিচার করেন, কিন্তু তদন্ত তো হতেই হয়। যে কোনো, যেমন ইউডি মামলা হয় না, একটা না এমনি ধর একটা লাশ পড়ে থাকলো, স্বজনকে তা জানে না, কে সেটাও জানে না, তো সেটা বেআইনি লাশকে পুলিশ নিয়ে যেতে ইউডি মামলা করে, ইনফরমেশন দেয় যখন এলাকার লোকজন যে অমুক জায়গায় লাশ পড়ে আছে, তখন ইউডি মামলা হয়। তো ইউডি মামলা হলেও তো হতে হবে।
আর পুলিশ অবশ্যই হতে হবে। হয় আর কি। আর যারা মারা গেছে তারা তো এমন না যে বিয়ারিশ অবস্থা তাদের লাশ দাফন করা হয়েছে, প্রত্যেকের পরিবার তো আছে। তারা তো কর্মরত থানাতে, হ্যাঁ। থানাতে কর্মরত অবস্থায় মারা গেছে। তো সেটা এখন জানি না ঠিক আসলে এগুলো হয় কি জুলাই এই যে আপনার যে সনদটা, এই সনদটা আসলে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া উচিত, গেলে তখন আপনি আসল জিনিসটা আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ কারণ কমিটিতে এক কথা আমরা নাই, মানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত না, যিনি নীতি নির্ধারক স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন, উনি যত ভালো বলতে পারবে আমি তো পারবো না। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।